আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছি। আপনারা যদিও জানেন আমি নর্মালি সন্ধ্যার পরে এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকি, বাট আজকে আমার কাছে একজন বিশেষ মানুষ এসছেন, যাকে আপনারা অনলাইন জগতে যারা আছেন, ইউটিউবে যারা দেখেন, তারা অলমোস্ট আমার মনে হয় সবাই চিনেন, ডক্টর মজিবুল হক। এবং উনি ইউএসএতে থাকেন এবং উনি আসলে একটা মানে গত 5 বছর ধরে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে এসছেন বিভিন্ন রোগের সমস্যা সমাধানের ক্ষেত্রে, বা ওনাদের যে ওয়েলনেস যে প্ল্যানগুলো সেগুলোর ক্ষেত্রে। এবং উনি যখনই এসেছেন ইউএসএ থেকে, থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করেছেন। আমি জানি না ঠিক কিভাবে উনি আমাকে চিনেছেন। উনি বললেন যে আমার প্রোগ্রামগুলো দুই একটা উনি দেখেছেন, সেই কারণে। তো এবং আমিও ওনার মানে ওনার যে কাজের ধরন এবং ডেফিনেটলি আমরা মেডিকেল সায়েন্সকে অস্বীকার করি না, মেডিকেল সায়েন্স আছে, থাকবে, কিন্তু এর বাইরেও আমাদের দেশে কিন্তু অনেক রকমের চিকিৎসা ব্যবস্থা আছে। কেউ হোমিওপ্যাথি নিয়ে কাজ করে, আমরা তো তাকেও ফেলে দিতে পারবো না। রাইট। কেউ ট্রেডিশনাল আমরা যেটা অভ্যস্ত সেটা, আবার কেউ যদি প্রাকৃতিক উপায়ে, মানে আমরা আসলে যখন আজ থেকে 100-200 বছর আগে, তখন কিভাবে মানুষের হয়তো এত রোগ ছিল না, কিন্তু কোনো না কোনোভাবে তারা কিন্তু সুস্থ হয়েছে বিভিন্ন অসুবিধায় পড়ে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমি একজন উদ্যোক্তা এবং আমি একজন শিক্ষক, মেন্টর, সো আমি মনে করি যে আপনাকে এগিয়ে যেতে হলে, আপনাকে কাজ করতে হলে, পরিশ্রম করতে হলে, এবং সবচেয়ে বড় কথা আপনার সফলতাটা উপভোগ করতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে। সো আমাদের আজকের টপিক মোটামুটি এটাই। আমরা বিভিন্ন দিকে যাব। তো শুরুতেই আমি একটু আপনাদেরকে আবারও আমার অডিয়েন্সদের কাছে পরিচয় করিয়ে দিতে চাই, ওয়ান অ্যান্ড অনলি ডাক্তার মজিবুল হক। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক মণ্ডলী যারা আছেন। আপনার অত্যন্ত ডেডিকেটেড ফলোয়ার, মিলিয়ন ফলোয়ার্স, সবাইকে অনেক ধন্যবাদ। এবং যারা সময় নিয়ে শুনছেন এবং শুনবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার ব্যক্তিগত কাজগুলো নিয়ে আমি আলাপ করতে চাই, এবং আমি আমার যারা দর্শক, যারা উদ্যোক্তা, আমাদের ফাউন্ডেশনে যারা মেম্বার, তাদের সুস্থ থাকার ব্যাপারটাতে আমি আসলে জোর দিতে চাই। অবশ্যই। সেই কারণে এই ভিডিওটা, এবং আমি সেই প্রশ্নগুলোতে আসব। তার আগে আমি একটু আসতে চাই, আপনি নিশ্চয়ই আমাদেরকে ফলো করেন, আমরা কি কাজ করছি, অবশ্যই। উদ্যোক্তা তৈরি এবং স্কিল ডেভেলপমেন্ট। এবং গত 7 বছরে আমরা একটা, দুইটা, তিনটা করে এক একটা ব্যাচে 90 দিন করে আমরা 27টা ব্যাচ শেষ করেছি, এখন 28 নম্বর ব্যাচ চলছে। বিউটিফুল। আমি যে প্রশিক্ষণটা দিই অনলাইনে, এটা নন স্টপ, মানে এভরি সিঙ্গেল ডে আমরা এটা প্রশিক্ষণ দিই, এবং বিনামূল্যে। এবং এই পর্যন্ত প্রায় 17 লক্ষ তরুণ তরুণীদেরকে আমরা বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছি। যেই কাজটা আসলে আমার জানা মতো এখন পর্যন্ত বাংলাদেশে আর কেউ করে নাই। কারণ সবাই চিন্তা করে যে আমি একটা কাজ করব, সেটার পেছনে আমার একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট থাকা উচিত, হুইচ ইজ ভেরি রাইট, নাথিং রং, অবশ্যই থাকা উচিত। নাথিং রং উইথ ইট। কিন্তু আমি একটু ভিন্নভাবে চিন্তা করেছি যে আমাদের ধরেন রুটি রোজগার বা সংসার চালানোর জন্য টাকাটা যদি সংস্থান হয়, তাহলে আমরা চাইলে দেশের জন্য কাজ করতে পারি নিঃস্বার্থভাবে। সেইটা আসলে আমার একটা মেসেজ দেওয়ার আগ্রহ ছিল, যার কারণে এটা করেছি। আপনি এই বিষয়টা কীভাবে দেখেন? অবশ্যই, মানে মানুষের কে হেল্প করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অনেকভাবে বলেছেন। আমালুস সালেহা, মানুষকে সহযোগিতা করা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে সেই মানুষ যে অন্যের উপকার লাগে, যে মানুষকে হেল্প করে। আমরা হাদিস থেকেও পাই। তো হেল্পের হতে পারে আপনি মানুষকে $5 ডোনেশন করলেন, এটা তো হেল্প। একটা মানুষকে পুরো সারা জীবনের জন্য আপনি একটা এম্পাওয়ারিং করছেন। ইটস এ বিউটিফুল, ইটস এ গ্রেট থিং। ইটস এ লাইক, ব্যাপারটা এরকম যে একটা মানুষকে আপনি ভিক্ষা দিতে পারেন $5, কিন্তু তার থেকে তাকে আপনি যে কর্মসংস্থান করে দিচ্ছেন, তো এটা তো রিয়েল হেল্প যেটা বলা হয়। তো আমরা তো আসলে এইভাবে চিন্তা করি না, আমরা একটা মানুষকে একটু হেল্প করলাম, কিন্তু আমার মানুষকে পুরো স্টাবলিশ করছেন, এম্পাওয়ার করছেন। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার কিছু জিনিস নিয়ে আমার একটু কিউরিয়াসিটি আছে, সেটা হচ্ছে আপনি এটা হচ্ছে ন্যাথোপলি ন্যাচারোপ্যাথি। ন্যাচারোপ্যাথিক ডক্টর, মানে কেন, মানে এই আমাদের যে ট্রেডিশনাল যে সিস্টেম, সেইটা কে মানে উতরে
আপনি আপনার এই ইয়েটাতে কেন আসলেন, মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? দেখুন, আমি কিন্তু বাই ট্রেনিং মেডিকেল সায়েন্টিস্ট। আমি মেডিসিনাল কেমিস্ট্রিতে আমার ডক্টরেট করা। আর জানেন, তার আগে আমি বাংলাদেশে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো মেডিসিনাল কেমিস্ট্রি যখন আমি ডক্টরেট করি, পিএইচডি করি, এরপরে আমার কিন্তু আগ্রহটা আরও বাড়ে। এরপর আমি পোস্ট ডক করি মেডিসিনের উপরে। ইন দ্য মিন টাইম আমার নিজস্ব শরীরের মধ্যে কিছু সমস্যা দেখতে পাচ্ছি। ওকে। তো ডক্টর বলছে এগুলো কখনো ভালো হবে না, অটোইমিউন রোগগুলো কখনো ভালো হয় না। তখন তো ডায়াবেটিস ব্লাড প্রেশার চিনতাম না, অটোইমিউন রোগ প্রথম চিনি যে, বাট আমরা ড্রাগ নিয়ে কাজ করছি, এট দ্য সেম টাইম আমি নিজে অসুস্থ আছি। তো ডাক্তার বলছে আপনার তো আসলে কোনো ভালো হবেন না, আপনাকে একটা সময় পরে হ্যান্ডিক্যাপে যেতে হবে, সারাজীবন ওষুধ খেতে হবে, বায়োলজিক স্টেরয়েড নিয়ে যেতে হবে। দেন এখান থেকে আমি রিসার্চ শুরু করি যে ঠিক আছে, আমি তো নিজে তো মেডিসিনের কাজ করছি, মেডিসিনের বাইরে বিকল্প কোনো কিছু আছে যেটা আমি সুস্থ হতে পারি, জাস্ট ট্রাই, জাস্ট মানে মানে বা ছাই কেটে দেখা কিছু পাওয়া যায় কিনা। একজন মানুষ সারা জীবন মানে মেডিসিন বা মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করার পরে কেন চিন্তা করবো যে এটা নিয়ে কিছু আছে কিনা, আমি পাচ্ছি না, আমি হেল্পলেস। তখন দেখি আসলে মেডিসিনের বাইরে আমেরিকাতে ন্যাচুরোপ্যাথিক কয়েকটা ইউনিভার্সিটি আছে, 4টা গভর্নমেন্ট, প্রায় আরও 20টার মতো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। তখন দেখলাম যে আসলে এটা ট্রিটমেন্ট পদ্ধতি আছে, ডাক্তার আছে এলাকায় এলাকায়, নিজের উপর আমরা অ্যাপ্লাই করি। তখন আমি যখন নিজেকে উপরে অ্যাপ্লাই করছি, সুস্থ হচ্ছি আস্তে আস্তে। এরপরে আমি এর মধ্যে আমি প্রফেসরশিপ ফ্যাকাল্টি হিসেবে জয়েন করি। তো কয়েক বছর ফ্যাকাল্টি হিসেবে জয়েন করার পরে বিং কেমিস্ট্রি প্রফেসর, আমি দেখছি যে আসলে আমি বেশ ভালো কন্ট্রিবিউট করছি। ওকে। তখন দেখলাম যে আচ্ছা, কেমিস্ট্রি প্রফেসর তো যে কেউ হতে পারে, আমার সাথে হাজার ছেলে পিএইচডি করতেছে। কিন্তু যে জিনিসটা আমি শিখতে পাচ্ছি যে মেডিসিনে কাজ করেও মেডিকেল নলেজ নিয়ে আমি যখন ন্যাচারাল অ্যাপ্রোচে মানুষকে সুস্থ করতে পারবো, এটা আমার মাথায় আসছে। যে স্পেশালি আমাদের বাংলাদেশি কমিউনিটির কথা মনে হলো আমার, যে বিশাল বাংলাদেশি কমিউনিটি, তারা সিঙ্গারা সমোসা খায়, বিরিয়ানি খায়, ভাত খায় আর রুটি খায়, সবাই অসুস্থ, সবাই ডায়াবেটিস, সবাই ব্লাড প্রেশার, বাংলাদেশ 3 কোটি কিডনি রোগী। তখন আমি ফ্যাকাল্টি পজিশনটা একটু কমিয়ে নিয়ে এসে আস্তে আস্তে নিজেকে ডাইভার্ট করি, এটা স্টাডি প্র্যাকটিস স্লোলি স্মল উইন্ডো নিয়ে প্র্যাকটিস শুরু করি 2014 সাল থেকে। আচ্ছা। আস্তে 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 সেটা নিয়ে একটা ট্রিটমেন্ট পদ্ধতি বুঝতে সময় লেগে যায়। পড়াশোনা করলেও এখানে এক্সপার্টাইজ হওয়া বা এখানে ভালো কন্ট্রিবিউট করার জন্য আমাকে প্রচুর সময় দিতে হয়েছে। রাইট। তো এনিওয়ে শুরু ছিল নিজেকে দিয়ে, আস্তে আস্তে কমিউনিটি দিয়ে শুরু করি। এরপরে আমার ক্লিনিক চালু করি, এরপরে আমি সার্টিফাইড হই, এরপরে আমি হার্ভার্ড পড়াশোনা করি, আবার হার্ভার্ড ইউনিভার্সিটিতে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করি, আবার হার্ভার্ড মেডিকেল স্কুলে আবার ওয়েলনেস এডুকেশন আছে, ওগুলো শেষ করি। এরপরে আলহামদুলিল্লাহ আমি বই লিখি, আর্টিকেলগুলো লেখা শুরু করি। এখন তো আলহামদুলিল্লাহ 3 মিলিয়ন মানুষ উপকার পাচ্ছে। আমি চেষ্টা করছি, এখন আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে ভার্চুয়াল জগৎ, আপনি আমেরিকাতে বসেই সারা পৃথিবীর মানুষ উপকার পায়। তো আপনি তো ইউএসএতে থাকেন, এবং আমি শুনেছি বাংলাদেশে আপনার কিছু জায়গা অফিস আছে যেখানে আপনি আপনার যে ওয়েলনেস যে মেথডটা নেচারের উপর ভিত্তি করে সেইটাকে আপনি এস্টাবলিশ করার চেষ্টা করছেন। এটা কি আপনি মনে করেন মাস পিপলদের জন্য যথেষ্ট? আপনার যে কয়টা আছে এটা এখন আপনাদের উদ্যোক্তা আছেন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ উদ্যোক্তারা যদি এগিয়ে আসে, নিজ উদ্যোগে একটা ছোট একটা মানে অফিস চালু করে, যে কেউ আছে শরীয়তপুর, কেউ আছে জামালপুর, কেউ আছে নোয়াখালী, চিটাগংয়ে, একটা অফিস চালু করে যে আমরা এখানে কিছু ন্যাচারাল খাবার, কিছু ন্যাচারাল মেডিসিন, একটা ডায়াবেটিস হবে তাকে, সে যদি ম্যাটফরমিন ইনসুলিন নিবে, পাশাপাশি যদি একটা আমাদের যে ন্যাচারালি সুগারটাকে ব্যালেন্স করা, যে এটা তো একবারই করলে হয়, আপনি যে ইনসুলিন এবং ম্যাটফরমিন আপনার সারা জীবন নিতে হবে, আমাদের এটা একবার নিলে সুগার মেটাবলিজমটা ফিক্স হবে, ডায়াবেটিসটা ভালো যাচ্ছে। তো উদ্যোক্তারা যদি আস্তে এগিয়ে আসে, একটা ডাক্তারদেরকে আমি ট্রেন করছি, আলহামদুলিল্লাহ আমার ট্রেন ডক্টর সারা ওয়ার্ল্ডে এখন আছে। আমি বাংলাদেশে তো পেশেন্ট দেখতে আসি না, আমি আসি ডাক্তারদেরকে ট্রেন করার জন্য। এই ট্রেন ডক্টর আছে, আপনাদের উদ্যোক্তারা এগিয়ে আসেন, যারা যারা একটা অফিস করেন যে আপনারা মেডিকেল সায়েন্স মেডিকেল নিচ্ছেন, যদি সুস্থ হতে চান ন্যাচারালি, আপনারা আসেন, আপনারা ইউ হ্যাভ এ চয়েস টু মেক, আপনি যদি দিতে পারেন। আশা করি সরকার যদি উদ্যোগী হয়, উদ্যোক্তারা এগিয়ে আসে, মানুষ এখন সচেতন হচ্ছে, মানুষ খুঁজছে কিন্তু। তো আশা করা যায় যে একটা সময় পরে আমরা দেশের মানুষ এক্সারসাইজ করা শিখবে, বেশি করে নিয়মিত হেলদি খাবার, যেটা আমরা বারবারই বলি, বিভিন্ন রোগ ভিত্তিক হেলদি খাবার, মানে এমন না যে এটা হেলদি খাবার, রোগ ভিত্তিক ডায়েটটা চেঞ্জ হয়। এরপরে হচ্ছে যে সাপ্লিমেন্ট আছে, ন্যাচারাল মেডিসিন যেগুলো,
তো এইভাবে আস্তে আস্তে আমরা দেশের যদি স্বাস্থ্য চেঞ্জ করতে পারি, দেশের আউটকাম জনশক্তি চেঞ্জ করতে পারবো। একটা মানুষ যদি সুস্থ খাবার না খায়, সে ভালো ওয়ার্কার হতে পারে না। একটা লিডার যদি ভালো হেলদি মুড ভালো থাকে, সে ভালো লিড করতে পারে না, তার ব্রেন ভালো কাজ করবে না। মেন্টাল ক্ল্যারিটি, পজিটিভিটি, তারপর মেন্টাল স্টেবিলিটি, ব্রেন ইনফ্লামেশন, এই যেগুলো তো ডিপেন্ড করে ফুডের উপরে। হ্যাঁ, আপনি যদি ডাইজেশন না হয়, আপনার তো বাথরুম হবে না। বাথরুম না হলে আপনার ঘুম হবে না। ঘুম না হলে আপনি কীভাবে ভালো পরদিন ভালো মুড থাকবে টু লিড দ্য টিম। তো আসলে উদ্যোক্তাদের দরকার, উদ্যোক্তাদের এগিয়ে আসে বাংলাদেশের মাস মানুষকে আমরা বড় ধরনের সুসংবাদ দিতে পারি যে আপনারা রোগ থেকে ভালো থাকবেন। আজকে দেখুন আমাদের বাংলাদেশে হাজার হাজার ডায়াবেটিস পেশেন্ট পুরো সুস্থ হয়েছে। আমরা শুনে আসছি কি ডায়াবেটিস ভালো হয় না, দেখছি হাজার হাজার পেশেন্ট ডায়াবেটিস ভালো হয়েছে। কিডনি রোগী 3 কোটি কিডনি রোগী, এদিকে আমরা কি করব? এদিকে কি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করলে কি হবে? ট্রান্সপ্লান্ট আবার ট্রান্সপ্লান্ট করতে হয়। আমি কত পেশেন্ট দেখেছি ট্রান্সপ্লান্ট করে আসছে, বলা হচ্ছে একটা বড় অংশ সাকসেস হয়তো টেম্পোরারি হয়, কয়েক মাস পরে এটা আবার কিডনি ড্যামেজ হয়। তো ইউ হ্যাভ টু ফিক্স ন্যাচারালি, বডি যে ন্যাচারাল, এখানে আপনার কেমিক্যাল দিয়ে আর্টিফিশিয়ালি কোনো ভালো রাখার সুযোগ নেই। আমি কয়েকদিন আগে নেপাল গিয়েছিলাম একটা ব্যক্তিগত ট্যুরে। তো আমি ওখানে গিয়ে দেখলাম মানে যতগুলো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে বা বিভিন্ন নেচারগুলো আমরা দেখতে গিয়েছি, ওদের সাথে কথা বলেছি, তখন দেখলাম ওরা মানে নেচার ওদের কাছে লাইক মানে গড হিলিং। হ্যাঁ, এবং এইটাকে তারা যে কি পরিমাণ রেসপেক্ট করে, কোনোভাবে যেন নষ্ট না হয় এবং টেক কেয়ার করে। এবং মানে আসলে তখন ওরা আমাকে বললো যে আমরা তো বেসিক্যালি কোনো না কোনোভাবে নেচার থেকেই আমাদের সব কিছু হচ্ছে, আমাদের জন্ম, বেড়ে ওঠা, মৃত্যু সব কিছু ন্যাচারাল, এটাই তো বিষয়। সো আলটিমেটলি নেচারটা যদি ঠিক রাখা যায়। আমি একটা এক্সাম্পল দিই, গতকালকে আমরা ধানমন্ডি লেকে হাঁটছিলাম, আমরা দুই ভাই, আমি আমার বড় ভাই। তো দেখছি যেখানে সিঙ্গারা, চমোসা, রুটি, হ্যাঁ এগুলো আছে না, অনেক দোকান, তো ওখানে অনেক দোকান সিঙ্গারা চমোসা সকালবেলাতেই, আর পরোটা রুটি বিক্রি করতেছে। এখানে এত ভিড়, হাজার না হোক কয়েকশো মানুষ খাচ্ছে। একটা লোক কর্নারে বসে ছোলা, সিদ্ধ ছোলা, কাঁচা ছোলা, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা দিয়ে বিক্রি করছে। ওখানে কিন্তু খুব সামান্য মানুষ, অল্প মানে মাঝে একটা দিন কিনছে, তার কোনো স্টলই নেই, সে জাস্ট একটা ওয়ালের উপর বিক্রি করছে। অবস্থা। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটার একটা উত্তর অলরেডি আমার মনে হয় আপনি দিয়ে ফেলেছেন, যে আপনি যে একজন প্রফেসর ছিলেন, কেন জবটা ছাড়লেন সেটার একটা কারণ আপনি দিয়ে বলেছেন, যে আমার কাছে মনে হয়েছে যে আউট অফ দ্য বক্স গিয়ে যদি চিন্তা করা যায়, তাহলে আপনি যেমন নিজে ভালো হয়েছেন তেমনি অনেকেরই কিওর করার চেষ্টা করছেন। সো আপনি ওই জায়গাতে মনোযোগ দেওয়ার জন্য একটা জিনিস বলি, যেমন বাংলাদেশে আমি দেখছি যারা আয়ুর্বেদা আছে তারা কিছু না কিছু হেল্প করে, কিন্তু তার ডায়েটটা তারা জানার কারণে একটা বেশ গ্যাপ থেকে যায়, হোমিওপ্যাথিকটাও তাই। তো আমি দেখলাম যখন প্রথম ইউনিভার্সিটি হিস্ট্রিতে ছিলাম, ফুল টাইম পজিশনে একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে 3 বছর থাকতে হবে ক্যাম্পাসে। তখন আমি ওইটা ছেড়ে আসলাম হিস্টন কমিউনিটি কলেজে, যেখানে আমার কোনো ফুল টাইম জবই, ফুল প্রফেসর, কিন্তু বাট আই ডোন্ট হ্যাভ টু বি ইন এ ক্যাম্পাস হোল ডে, জাস্ট ক্লাস টাইম। তখন কন্টিনিউ করতে পারি। 2018-তে এসে 2023-এ এসে 18 থেকে 23-এ এসে আমি এটা ফুল রিজাইন করি, যেহেতু আমি এখন ফোকাস করছি ডক্টর ট্রেনিংয়ের উপরে, ওয়ার্ল্ড ওয়াইড কাজগুলো করার জন্য। মানে ডক্টর যারা ন্যাচারাল নিয়ে কাজ করছে তারা ফুল ইকুইপ না। তো আমি এখানেই কন্ট্রিবিউট করে যাচ্ছি, যদি একটা গ্রুপ অফ ডক্টরস ট্রেন হয় ওয়ার্ল্ড ওয়াইড। আমি একটা ইউনিভার্সিটিতে কাজ করছি, নিকেরিম ইউনিভার্সিটি, ওটার মাধ্যমেও ন্যাচারোপ্যাথিক, ফাংশনাল মেডিসিন, ইন্ডিকেটিভ ট্রেনিংগুলো আমি আরও প্রমোট করছি। আশা করি এটা হতে পারলে আসলে ভালো ট্রেনার, ভালো ডক্টর হতে পারলে এটা কপি হবে, রেপ্লিকেট হবে। আমাদের ট্রেডিশনাল যে চিকিৎসা ব্যবস্থা, যেটাকে আমরা ট্রেডিশনাল যেভাবে এমবিবিএস ডক্টর বা অন্যান্য বের হয়ে আসছে চিকিৎসা পদ্ধতি করছে, তাদের সঙ্গে আপনাদের কি কোনো চ্যালেঞ্জ আছে বা কোনো কনফ্লিক্ট আছে? না, কোনো কনফ্লিক্ট নেই, কারণ তারা তো একটা রোগ হবে আপনার নিতে হবে মেটফর্মিন। এটা তো আমি সব পেশেন্ট, অনেক পেশেন্ট চলে আসে আমাদের কাছে, ওই কোনো কার যেন ভিডিও শুনছে, ওষুধ খায় না, ওষুধ খাবেন না, মেটফর্মিন লাগবে না, ব্লাড প্রেশার ওষুধ ফেলে দেন। এটা তো ডেঞ্জারাস। একটা মানুষ ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশার ওষুধ ফেলে দিবে, সে তো স্ট্রোক করবে, রাইট, কিডনি ড্যামেজ হবে, ইমাজিন কিডনি ভেনগুলো ড্যামেজ হবে। এটা ডেঞ্জারাস কথাবার্তাগুলো। তো ওদেরকে আমরা বলি আপনি এখন ওষুধ নিয়ে খেয়ে তারপরে আসেন, আই ক্যান টেক রিস্ক, তো ওষুধ নিয়ে আপনারা আসেন। সো তার মানে ট্রেডিশনাল যে চিকিৎসা ব্যবস্থা
ওটার সাথে আপনাদের কোনো কনফ্লিক্ট না নাই? না দরকার আছে এটা অবশ্যই। দরকার নেই তো। না, মানে ওটা দরকার আছে। ওইটা দরকার আছে, আমি বলছি কনফ্লিক্ট থাকার কোনো দরকার নেই। না আমরা তো ন্যাচারালি একটা সুস্থ হওয়া, আর হ্যাঁ। ওষুধ তো হচ্ছে রোগটাকে কন্ট্রোল করা, ওটাকে ব্যালেন্স করা। আর আর আমি হইতে দিব না। হ্যাঁ, আর প্রিভেনশন প্লাস আমরা ন্যাচারালি বডিকে হেলদি করব। অ্যাবসলিউটলি ওটা সমস্যা। অ্যাবসলিউটলি। এবং এটার সাকসেস স্টোরিগুলো কেমন, মানে এই হেলথ কেয়ারে আপনারা যেটা করছেন? আমাদের যেমন যদি বলি অটিজম পেশেন্ট সাকসেস স্টোরি আমাদের 90%। ওকে। হয়তো পৃথিবীতে আমি একমাত্র ডাক্তার যে মানে এত বেশি অটিজম পেশেন্ট ভালো হয়েছে। আমি খুব মানে প্রাউড অফ মাই সেলফ ইন দিস ফিল্ড, ইউ নো। মানে এই অটিজম আর এডিএসডির মধ্যে পার্থক্য কি? অটিজমের মধ্যে এডিএইচডি একটা লক্ষণ, বা এডিএইচডি রোগটা যে কোনো মানুষ হতে পারে। আমার আপনার হতে পারে এডিএইচডি, এটা আমার আস্তে আস্তে ব্যালেন্সে নিয়ে আসা যায়। আর অটিজম পেশেন্টদের বেশিরভাগের মধ্যে এডিএইচডি থাকে আর কি। তো আমার এডিএইচডি থাকলে যে অটিজম আছে তা না, আর অটিজম থাকলে এডিএইচডি মোস্টলি থাকে আর কি, ব্রেনটা ইনফ্লামেট থাকে। আর অটিজম তো হচ্ছে অনেক বড় স্পেকট্রাম, তাদের ঘুম, তাদের চিন্তা চেতনা, তাদের মাইন্ডসেট, তাদের মেটাবলিজম, ইমিউন সিস্টেম, তাদের ইনফ্লামেশন, তাদের লিভার ফাংশন, তাদের সব কিছুতেই একটা মিসম্যাচ থাকে আর কি। মানে দেখেন মানে একসময় ডায়াবেটিস রোগটাকে মানুষ জানতো না। মানুষ যে কারো ডায়াবেটিস হয়েছে এটা বুঝতেই পারতো না, কারণ চিকিৎসা পদ্ধতি ছিল না তখন। ইভেন এখন এই যে এডিএসডি, খুব আমি যেদিকে যাই শুনি ওর একটু এডিএসডি আছে সামান্য। এগুলা এডিএইচডি আমার মানে এডিএইচডি এমনটা রোগ, এটা অল্প কদিনের মধ্যে 100% অল্প কদিন রিভার্স করে ফেলা সম্ভব, এবং আই ডু নট হ্যাভ এনি ফেলিউর কেস। বাট অটিজমটা ডিফারেন্ট। অটিজম তো একটা বিহেভিয়ার স্পেকট্রাম, এবং সময় দিতে হবে। কতটুকু স্পেকট্রাম কমে আসে এটা দেখার বিষয়। এটা না যে ডায়াবেটিস আছে ডায়াবেটিস নাই, এরকম না। অটিজম আছে অটিজম নাই, এরকম সম্ভব না। যদিও প্যারেন্টসরা বলে আমার ছেলে একদম সন্তান নর্মাল, কিন্তু আমি বলি অটিজমটা আপনারা একটু মেনটেন ভেরি হেলথি লাইফ, ভালো অনেক ধৈর্য দরকার। এরপরে স্কিন ডিজিজগুলো, আমার গত 4 বছরে স্কিন ডিজিজ যেমন সেতী রোগগুলা, তো সেতী রোগগুলা এত বেশি সাকসেস আমার। তো মানুষ মনে করে আমি মনে হয় স্কিন ডাক্তার। আমি স্কিন ডাক্তার না, আমি স্কিনের রোগগুলো কোত্থেকে হয়। সোরাইসিস যেমন আপনি দেখবেন অনেক পেশেন্টের এক্সাম্পল দেখছেন যে 35 বছরের সোরাইসিস 1 মাসে ভালো হয়েছে। একদম সত্য কথা, এটা কোনো বাড়িয়ে কমিয়ে বলা হয়নি কোথাও। হ্যাঁ, তো আমি তো একদম সামনেই কথা, আমি ওই সময় লাইফে দেশে ছিলাম, যারা আমি এসে তারা আসে। তাহলে আমরা যদি বলি যে সাকসেস স্টোরি একটা হচ্ছে অটিজম, ডায়াবেটিস, আর কোনটাতে আপনার ব্লাড প্রেশার যে কোনো মানুষের ব্লাড প্রেশার 3 দিনের মধ্যে কমিয়ে আনা সম্ভব, আনলেস কিডনি মেসড আপ। আর হচ্ছে কিডনিতেও আপনারা প্রচুর সাকসেস স্টোরি। কিডনি সাকসেস স্টোরি যদি স্টেজ 3 পর্যন্ত হয়, স্টেজ 4 এ চলে গেলে ইউ হ্যাভ টু ট্রাস্ট অন আল্লাহ অনলি, ইউ নো, আনটিল দ্যাট ট্রাস্ট অন আল্লাহ এন্ড ইউ ক্যান ট্রাই। ফার্স্ট তো কোন স্টেজ না, সেকেন্ড থার্ড স্টেজে আমাদের 100% সাকসেস। আমি বেসিক্যালি আমাদের উদ্যোক্তা এবং আমাদের যারা মেম্বার আছে তাদেরকে সবসময় স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন থাকতে বলি, কারণ তোমাকে কাজ করতে হলে তো, পরিশ্রম করতে হলে তো ইউ হ্যাভ টু ফিট। তাদের জন্য আপনার কি পরামর্শ হবে? তাদের জন্য কথা হচ্ছে, দেখুন, আপনি যদি আপনার ব্রেন ভালো কাজ না করে, আপনি কীভাবে একটা ইনোভেটিভলি চিন্তা করবেন? ব্রেনের যে ইনফ্লামেশন, ব্রেনের যে ব্লাড সার্কুলেশন, অথবা এই ব্লাড সার্কুলেশনটার জন্য আপনার ব্রেন মানে ফুললি অ্যান্টি ইনফ্লামেটরি এনভায়রনমেন্ট রাখতে হবে আপনাকে। প্লাস হচ্ছে যদি ব্রেন ডিহাইড্রেটেড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মিনারেল ব্যালেন্স করতে হবে। ওকে, মানে এই বেসিক কিছু ব্যাপার আমরা যদি বুঝি, এবং কেন ব্রেনের মধ্যে আপনার মিনারেলটাই ব্যালেন্স হয়, কেন আপনার ব্রেনে এত ইনফ্লামেশন আসে, কেন ব্রেন ড্রাই হয়ে যায়, কেন ব্রেন শুকিয়ে যায়, বা কেন ব্রেন আপনার অ্যাংজাইটি, যেটা মোস্টলি নার্ভাস সিস্টেম অ্যাংজাইটি থেকে আসে, আমরা এগুলো চিন্তা করি, তাহলে বুঝতে পারবো কী করতে হবে। আচ্ছা, তো এখানে একটা বড় ব্যাপার হচ্ছে ডায়েট, একটা বড় ব্যাপার। মেডিটেশন আপনি যে বলছেন আপনি এখন প্র্যাকটিস করছেন, বিউটিফুল। এরপরে হচ্ছে যে আমাদের ওপেন এয়ারে ব্যায়াম করা, শরীরে অক্সিজেনটাকে স্যাচুরেটেড রাখা। তো ডায়েট একটা বিগ ফ্যাক্টর, কারণ আমাদের ব্রেনের জন্য যে কাজ করে মেন 6টা নিউরোট্রান্সমিটার। তো এই নিউরোট্রান্সমিটার যে মেন 6টা, এটা আমাদের গাট থেকে তৈরি হয়। এখন গাটে নিউরোট্রান্সমিটার তৈরি হওয়ার জন্য একদম প্রোটিন ইনটেক করতে হবে ভালো করে। তাহলে ভালো মেটাবলিজম, হেলথি ফ্যাট বেসড ডায়েট ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর জাহাঙ্গীর কবির সুন্দর করে বলেন যে কিটোসিস, অটোফেজি, হেলথি ফ্যাট ডায়েট ভেরি পাওয়ারফুল। এখন আমরা
করছি বিকল্পটা নাস্তা খাবে কি সিঙ্গারা সমোসা খাবে না। সারাদিন চা খাবে, চা খেতে পারে লিমিট আছে, চা যদি বেশি খায় এই ক্যাফেন, ব্ল্যাক টি তো ক্যাফেন আছে, কফি বা ব্ল্যাক টি, এই ক্যাফেনটা শরীরে মিনারেলকে আস্তে আস্তে বের করে দেয়। দেখা যায় কি মাথা ব্যথা ওদিনে, মানে মাথা ব্যথা কমন রোগ এদেশে, সাইনাস কমন রোগ, সিরিয়াস, এবং আমার কেন? ভয়াবহ একটা রোগ। একমাত্র কারণ বাংলাদেশের জন্য, একমাত্র কারণ বা 90% ক্ষেত্রে কারণ হচ্ছে যে আপনার চা, কারণ ক্যাফিনটা, কারণ ক্যাফিনটা মিনারেলটাকে বের করে দেয়, তখন ব্রেনে ওয়াটার সার্কুলেশন হবে না, তখন ব্রেন ড্রাই হয়, ব্যথা করে। ডক্টর যারা শুনছেন তারা আমাকে ভুল বুঝবেন না, আমি অনেক কারণ আছে এখানে, আমি বলছি মোস্টলি এটা বাংলাদেশের ক্ষেত্রে। এটা যদি প্রেক্ষাপট বাংলাদেশের ক্ষেত্রে, বিদেশে মানুষ চা কফি খায় লিমিট 1 কাপ 2 কাপ, এখানে মানুষ সারাদিন ধরে চা খাবে 6-7 কাপ 10 কাপ খেয়ে তো এটা তো সারাদিন তার কতটুকু মিনারেল ডেফিসিয়েন্সি হয়েছে, এই ডেফিসিয়েন্সি জমা হতে 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 কি হবে, একসময় তার মাথা ব্যথা হতে বাধ্য। তো আরেকটা জিনিস হচ্ছে যে ডায়েটের ক্ষেত্রে আমরা বড় ভুল করি কি, আমরা ভাত মাংস ডিম মাছ, ওই সবজি থাকে কর্নারে একটু সবজি থাকে, কিন্তু একদম উদ্যোক্তা তার হতে হবে বডি হবে অ্যান্টি ইনফ্লামেটরি, বডি থাকবে না কোনো ফ্রি রেডিক্যাল, বডি থাকবে না কোনো স্ট্রেস, কীভাবে সেটা, এনাফ সালাদ সবজি, এই দেশের কত ফলের দেশ, হ্যাঁ এই দেশের, কালকে আমি কমলা খেলাম ভাই, এত মজা এই কমলা কোথাও দেখি না, যেটা ওই যে গ্রিন। এবার কতদিন পরে আসলেন দেশে? আমি তো কয়েক মাস পরে আসি, আচ্ছা আচ্ছা, থাকি শর্ট টাইম, কিন্তু কয়েকদিন এখন ইদানিং কয়েক মাস পরে আসছি। এর আগে প্রতি বছর আসতাম, গত কয়েক মাসে যেহেতু এখানে অনেক হেল্প করতে হয়। তো এই যে কমলাটা, এই কমলা খাওয়ার পর পৃথিবীর কম কমলা স্বাদ লাগবে না আমার কাছে আর, এই যে গ্রিনটা আর কি অত্যন্ত সুস্বাদু, আঙ্গুরটাও সুস্বাদু। এনিওয়ে, তো আমরা এগুলো খাই না, কিন্তু আমরা খাই এতগুলো ভাত রুটি পরোটা, কি জঘন্য অবস্থা। আমাদের শরীরে কি প্রয়োজন, মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা শরীরে মিনারেলগুলো ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখবে, আমাদের শরীরে যে ব্রেন যে সেল, আমাদের শরীরে যে ব্রেন যে কাজ করবে, উদ্যোক্তাদের কাজ করবে, এই আমাদের যে 4 পাউন্ড একটা ব্রেন, এই ব্রেন তৈরি হচ্ছে ফ্যাট দিয়ে, কোনো রিসার্চ বলে 65, কোনো বলে 80% অংশ হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি। তাহলে আমরা যদি ফ্যাট না খাই তাহলে ফ্যাটি অ্যাসিড কোথা থেকে আসবে? আমরা ফ্যাট খেতে গেলে তাও কি খাই, ফার্মের চিকেন, এই ডেঞ্জার আছে, অ্যান্টিবায়োটিক দেওয়া। খাই কি দুধ খায়, দুধটা হচ্ছে গরু থেকে দুধ অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, স্টেরয়েড খাওয়ানো হচ্ছে। এবার কি হয়, লামস হয় বামস হয়, ব্রেস্ট টিউমার হয়, এখানে লাইপোমা হয়, এগুলো কিন্তু বাংলাদেশে খুব বেশি, কিন্তু লাইপোমা টিউমারগুলো। তাহলে আমরা ডায়েটের ক্ষেত্রে আমরা ভাত খেতে পারি, অসুবিধা নেই, কিন্তু রুটি, ফার্মের মাংসগুলো, ফার্মের দুধ, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করেই আমরা ভাত সবজি ফলমূল মাছ আর ক্লিন মাংস বা ক্লিন দুধ ক্লিন ডিম, যেগুলো ন্যাচারালি গ্রো করা হয়, এই খাবার যদি আসতে পারি, আমরা যদি চা খাওয়াটা কমাতে পারি, আমরা গ্রিন টি খাই, সারাদিন গ্রিন টি খাই, 5 কাপ খাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ 5 কাপ বেশি কি খাওয়া যায় নাকি, 5 কাপ খাওয়া অসুবিধা নাকি। তো এটা যদি করে, এরপরে একটু ব্রিদিং এক্সারসাইজ করে, প্রত্যেকের এই আপনি যে বলছেন নেচারে যাওয়াটা আমরা ভুলে গেছি। নেচারের মধ্যে হিলিং আছে, মাইক্রোবায়োম আছে আমাদের এখানে, প্রতিটা পাতা প্রতিটা লতা পাতা আমাদেরকে ন্যাচারালি হিলিং করে। হ্যাঁ তো এই নেচারের সাথে সম্পর্ক করা, এক্সারসাইজ করা, যেটা বললাম যে খাওয়াটা ক্লিন করা, খুবই কম খাওয়া, তারপরে ঘুম, মানে কাজ করতে হবে, কিন্তু কাজ করতে হবে সকালে, মানুষ সকালে ঘুমায়, আপনি সকালে কিন্তু ফোনে কাউকে পাবেন না, এটা কিন্তু ঠিক না। উল্টা সকালে সবাইকে পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ তো আমাদের 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 ফাউন্ডেশনে, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে প্রচুর প্রবাসী আছে যারা মূলত মিডল ইস্টে থাকে, সাউথ এশিয়াতে থাকে, এবং ইউরোপ আমেরিকাতেও আছে, বাট বেসিক্যালি মিডল ইস্টে বেশি। ওদের মানে ওরা তো আসলে বাংলাদেশের অক্সিজেন, ওরা রেমিটেন্স না পাঠালে আমাদের তো শুকাই মরে যেতে হবে। কিন্তু ওদের যে একটা বড় সমস্যা আমি দেখেছি সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ, মানে তারা পরিবার নিয়ে, দেশ নিয়ে, তারপরে তার অর্থনৈতিক অবস্থা নিয়ে ভীষণভাবে টাকাটারে কী করবে, কাকে দিবে, দেশে আসতে পারবে কিনা, আসলে কি করবে, এবং পরিবারের অনেক সময় দেখা যায় যে বাবা মা মারা যাচ্ছে, আসতে পারতেছে না, ছুটি নেই, ছুটি নিলে চাকরি চলে যাবে। তো ওরা ভীষণ রকমের একটা স্ট্রেসে থাকে, একটা দুশ্চিন্তার মধ্যে থাকে। ওদের জন্য আপনার পরামর্শ কী হবে? ওদের জন্য আমি দেখেছি, আমি মিডল ইস্টের অনেকের সাথে কথা বলেছি, তাদের লাইফ স্টাইলটা একটু কঠিন, বাট গুড সাইডও আছে। হ্যাঁ কঠিন হচ্ছে তারা এনাফ টাকা থাকে না, ইচ্ছে হলে ভালো খাবার খেতে পারে না, তারা স্ট্রেসে থাকে ফ্যামিলির জন্য, তারা লাইফের একটা জবের ইনসিকিউরিটি সরকার প্রেশারে থাকে। কিন্তু এর মধ্যে ভালো দিকটা হচ্ছে তারা নিজেরা বাজার করে খেতে পারে। বাংলাদেশে অনেক বলে আমার ওয়াইফ করতে পারে না, আমার হাজব্যান্ড হেল্প করে না, এখানে ফ্যামিলিতে খাচ্ছি, কীভাবে খাবো। মিডল ইস্টে দেখুন তারা নিজেরা বাজার করে খায়। তারা যদি নিজেরা বাজার করতে গিয়ে একটু এনাফ ভেজিটেবল রাখে, নিজেরা বাজার করতে গিয়ে যাতে করি, অ্যাটলিস্ট ওইখানে আমাদের দেশের মধ্যে ভেজাল খাদ্য নাই, এক্স্যাক্টলি। এটা একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ ওখানে ওই ওখানে আবার
গমের তৈরি খাবারটা খুব অ্যাভেলেবল, গমটা একটু খেতে পারে যারা খুব সুস্থ, গমের তৈরি খাওয়ার ক্ষেত্রে সমস্যা নেই টুকটাক। অসুস্থ হওয়ার পর গমের তৈরি খাবার খাওয়া যাবে না, সেটা ইনফ্লামেশন করে। তো তারা একটু গমের তৈরি খাবারটা কমিয়ে দিবে, সবজিটা বেশি খাবে, ওখানে ফল পাওয়া যায়, তারপর ওখানে মাংস ডিম যদি ন্যাচারাল যেগুলো পাওয়া যায় এগুলো কিনবে। আর মাংস ডিম না খেলে মিডল ইস্টে প্রচুর মাছ পাওয়া যায়, তাহলে মাছ ভাত সবজি ফল এই খাবার মধ্যে থাকবে। আমাদের নেচার বিমুখ হওয়ার কারণটা কি? আগে কিন্তু আমরা ছোটবেলায় মাঠে খেলতাম, দৌড়াতাম, পানিতে ঝাঁপ দিতাম, এখন পানিতে নামলে তো ঠান্ডা লাগে। আপনি কি লাইফ বয় সাবানের কথা ভুলে গেছেন? লাইফ বয় সাবানে একটা কথা বলবো না, রাখবেন, তাহলে বুঝবেন কেন আমরা এটা হয়েছে। লাইফ বয় সাবানে বলা হয়েছে যে কি আমি ভুলে গেছি এখন, এক্সট্রা প্রোটেকশন, জীবাণুকে ধ্বংস করে। এই যে একটা সায়েন্সটাকে টুইস্ট করা হয়েছে, আসলে জীবাণুকে ধ্বংস করা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমাকে প্রোটেক্টেড করা। মানে এখন আমাদের আমেরিকার আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প যদি চিন্তা করে যে আমরা সব দেশকে মেরে ফেলবো, আমরা না, আমরা আমাদের ডিফেন্সকে বাড়াবো, তাহলে আমরা পৃথিবীতে রাজত্ব করবো। ট্রাম্প এটাই করবে, ট্রাম্প কাউকে মারবে না, ইউক্রেন টাকা দিবে না, ইসরায়েলকে টাকা দিবে না, তা বলছে আমি আমার দেশকে করবো, দেশের টাকা দিয়ে দেশকে ডিফেন্স করবো। তো কাইন্ড অফ এরকম আর কি। তো লাইফের সময় কথা বলছিলাম যে এই যে আমাদেরকে বলা হয়েছে সব জায়গায় জাম জাম জাম, না না না, আমি কতটুকু স্ট্রং, যতই আমরা জামকে মারতে শেষ করতে পারবো, যে আমাকে স্ট্রং না করি, জাম থাকবেই। তো যদি জাম থাকে আমাকে স্ট্রং করি তখন ক্ষতি হবে না। তার মানে হচ্ছে আমাদেরকে শেখানো হয়েছে যে নেচারের মধ্যে সমস্ত পয়জন, সমস্ত জীবাণু, সমস্ত, আসলে নেচারের মধ্যে সমস্ত গুড জীবাণু নিহিত, আনলেস মোল্ড হয়েছে সেটা ভিন্ন কথা, আনলেস কোনো রোগের ভাইরাল জীবাণু সেটা ভিন্ন কথা। ইন জেনারেল নেচারের মধ্যে যে মাইক্রোবায়োটা বা ব্যাকটেরিয়ার যে প্রোফাইল, আপনি যদি 1 চামচ মাটি নেন, এর মধ্যে কয়েক বিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে। এই কয়েক বিলিয়ন ব্যাকটেরিয়া আপনার হিলিং, আপনি ওই খালি পায়ে ওই মাটির মধ্যে হেঁটে দেখেন না, আপনি কয়েকদিনের মধ্যে আপনি অ্যামেজিং, ভেরি ডিফারেন্ট ফিল করবেন। কেন কি ওই ব্যাকটেরিয়াগুলিতে ন্যাচারাল একটা ইকোসিস্টেম মেনটেন করছে। আমি মানে পার্কে হাঁটার সময় একটা জঙ্গল আছে আমাদের আমেরিকাতে, আমার বাসার পাশে, মাঝে মাঝে আমি সপ্তাহে একবার চাচ্ছি ওই জঙ্গলের একটা লম্বা ট্রেলে, পুরোটাই জঙ্গল, প্রচুর সাপ দেখবো, প্রচুর কুমির দেখবো। হ্যাঁ, ওই জঙ্গল দিয়ে আমি এক পাক দৌড়াই, হ্যাঁ, 1.5 ঘন্টা লাগে, এত লম্বা ট্রেল, দেখারও তো একটা শান্তি আছে। তো আমি জানি আমি কত ভালো ফিল করি এটা করলে। তো নেচারকে আমরা ভুলে গেছি, কারণ আমাকে বলা হয়েছে নেচার ইজ ক্ষতিকর, তো নেচার ইজ হিলিং। হ্যাঁ, আপনি একটা ডায়াবেটিস পেশেন্ট, আপনি যদি ন্যাচারালি তৈরি করা ওই ইনগ্রেডিয়েন্টটা যেটা ডায়াবেটিসের সুগার মেটাবলিজমকে হেল্প করবে, যে লিভার এবং প্যানক্রিয়াস দায়ী, সেটাকে অ্যাক্টিভেট করবে, ওটা রিয়েল হিলিং, ন্যাচারাল হিলিং করতে হবে আমাদের। এটা লিভার এবং প্যানক্রিয়াস এটা ন্যাচারাল স্ট্রাকচার, আপনি কেমিক্যাল দিয়ে এটাকে হার্ট এটা ধ্বংস করতে পারেন, কিন্তু ন্যাচারাল দিয়ে এটাকে আপনি হিলিং করতে পারেন। আপনি যেন একটা অটিজম পেশেন্ট দেখেন না, বা কিডনি পেশেন্ট দেখেন, কিডনি পেশেন্টকে কী করা হচ্ছে, ডায়ালাইজ করা হচ্ছে, কিডনির উপর আরও ওষুধ দেওয়া হচ্ছে, আরও ব্লাড প্রেশার ওষুধ বাড়ানো হচ্ছে, না বাড়িয়ে উপায় নেই। কিন্তু যদি আমরা এটা না করি, আমাদের ন্যাচারাল টিস্যু মেডিসিন দিয়ে আমরা আবার টিস্যুটাকে আবার গ্রো করে, আমরা এই যে অটিজম পেশেন্টদের ব্রেন থাকে প্রচণ্ড ডিফেক্টিভ ব্রেন থাকে, আমরা স্টেম সেল দিই। আজকে নতুন ইনভেনশন, নতুন গবেষণা, অ্যান্ড স্টেম সেল ভেরি ন্যাচারাল, এটা একটা কোষ, এই কোষটা এসেই এই মানে এটা মিলিয়নস অফ কোষ দেয়, কোষটা এসে আমাদের কোষটাকে গ্রো করে, ব্রেনটাকে গ্রো করে, অটিজম পেশেন্ট আস্তে আস্তে ইমপ্রুভ করে, কিডনি যারা আছে কিডনিটা আবার স্টেজ 3-4 থেকে আবার স্বাভাবিকে চলে আসে। যে কোনো হিলিং ভাইয়া হতে হবে ন্যাচারালি, সেটা কিডনি ডিজিজ হোক, ডায়াবেটিস হোক, হ্যাঁ, এবং যেটা অটিজম পেশেন্ট হোক, এই ন্যাচারালি মধ্যে সম্ভব। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাদিস জীবন দেখি, যখন কোনো সাহাবী আসতো, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, উনি কিন্তু ওষুধ খেতে বলছেন, উনি কিন্তু কেমিক্যাল ওষুধ খেতে বলেন নাই, কি আল্লাহ কোরআন শরীফে বলছেন আদা সেহা ফুমেহা বাসালেহা, নাম ধরে বলছে যে রসুন আদা তারপরে টুরমেরিক হচ্ছে মেডিসিন। হ্যাঁ, নাখলা, আমরা ফ্যাটের কথা বলি, নাখলা কথা বলছে না, নাখলা কথা কয়েক জায়গায় সূরা আর-রহমানের মধ্যে আসছে, কেন এগুলো হচ্ছে মেডিসিন। এই যে ন্যাচার কথা বলছে, আল্লাহ বলছে সূরা নাবার মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াজালনা নাওমাকুম সুবাতা ওয়াজালনা নাহারা মাশা, সকালে আলো দিতে বেরিয়ে যাও, ওয়াজালনা সিরাজা ওয়াহাজা, আমি সূর্যকে বানিয়ে তোমাদের আলোকিত করেছি, আর আমরা সূর্য আসলে তখন পদ্মা মধ্যে ঘুমাই না, তো বেরিয়ে যাও তোমরা এনজয় করো, রাত হয়েছে, ওয়াজালনা নাওমাকুম সুবাতা, তোমরা ওয়াজালনা লাইলা লিবাসা, তোমরা রাতকে তোমরা আবৃত করেছো তোমাদের জন্য, বিশ্রাম শান্তি প্রশান্তির জন্য। আমরা রাত জেগে নাহারা যখন আসে, রাত যখন আসে আমরা কি করি, আমরা ব্যস্ত হয়ে যাচ্ছে ফোনে, আমরা সারা রাত কাজ করি, সকাল যখন রাত টায়ার্ড শেষ তখন ঘুমাই, হরমোন ইমব্যালেন্সে যাবে। পৃথিবীর
বাংলাদেশে আরও বেশি। পৃথিবীর মানুষের যৌন ক্ষমতা অর্ধেক কমে আসছে। কারণ কি? হরমোন ইমব্যালেন্স। হ্যাঁ, তো আমরা ন্যাচারালি মানুষকে ভালো হতে হবে। ন্যাচারের মধ্যে আল্লাহ দিয়েছে ন্যাচারালটা। অসাধারণ। আপনার বাংলাদেশি কমিউনিটিদের নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন কি? কোথায় স্বপ্ন আপনি আপনাদের উপর ডিপেন্ড করছে। আমরা আমি এখানে দেশে থাকি না, আমি আসি কটা দিন শুধু কিছু দেখাতে আসি, তাহলে আমাকে দিয়ে তো কিছু হবে না, আপনারাই করতে হবে, আপনারাই দেশটাই করতে হবে। আমার তো আমার ফ্যামিলি ওখানে, আমার পড়াশোনা বেড়ে ওঠা। হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি একটু জানি, মানে এটা আমার ব্যক্তিগত আগ্রহ। আপনার ওয়াইফ, বাচ্চা কি আমার করছে? 3 সন্তান আছে। মাশাআল্লাহ। ওদিকে আমরা ওদিকে না যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, why not, you are definitely you are ঠিক আছে, বলবো making a happy আলহামদুলিল্লাহ I life. have three beautiful kids, that's all I can tell you, and তো ইনশাআল্লাহ কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ I have a wonderful family in US. তো ইনশাআল্লাহ। আমার ফ্যামিলি তো ওখানে, আর আমার ওয়াইফ ওখানে, আমার বাবা মা আমার বড় ভাই ছিল আমেরিকান এম্বাসি, তো বড় ভাই তো সচিব, তো এখন উনি সচিব পোস্ট রেখে আবার অ্যাম্বাসেডার ছিল, আমেরিকা থেকে শেষ করে আবার সচিব জয়েন করছে, তো সিএজি উনি অডিট কন্ট্রোলার। তো তো হচ্ছে যে সবাই এখানে, মোট কথা বাবা আমেরিকাতে ছিল দীর্ঘদিন, বাবা এখানে বাংলাদেশে আছেন। তো এই যেটা বলছিলাম, আনসারটা হচ্ছে যে আপনাদেরকেই করতে হবে, আমি এসে আপনাদেরকে হেল্প করবো। আরেকটা তথ্য দিয়ে রাখি, যেটা আমি আজকেই জানলাম, সারপ্রাইজ হলাম, নয় কিন্তু নোয়াখালী, ফ্রম নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, দাগন ভূঁইয়া বোধহয় না আপনাদের? হ্যাঁ, আমাদের বাড়ি মানে দাউনভিত আমাদের বাড়িটা কাছে আর কি, আমরা সোনাগাঁতে পড়ছে। তো এটা ভেরি ইন্টারেস্টিং, আমি আজকে যখন জানলাম, মানে এত কাছের একজন মানুষ, আমরা অনেক ডিটেলস ছিলাম নানান কারণে। এনিওয়ে, আপনি কি স্বপ্ন দেখেন, মানে শুধু বাংলাদেশ না, আপনি যেহেতু সারা বিশ্বে কাজ করছে, আলহামদুলিল্লাহ। সো আপনার স্বপ্নটা কি, যে 10 বছরের মধ্যে আমি এই অ্যাচিভ করতে চাই বা এই পরিবর্তন আনতে চাই? আমি আমার যে দীর্ঘদিনের মেডিকেল রিসার্চ, আমার যে মেডিসিন কেমিস্ট্রি ডক্টরেট করা বা মেডিসিন রিসার্চ নিয়ে করা, আমার প্রায় 100 মতো আর্টিকেল লেখা হয়েছে, বেশিরভাগ পাবলিশ হয়েছে, কিছু বাকি আছে। তো অত আর্টিকেল যেহেতু এখন রিসার্চ, এখন আমরা তো মোস্টলি কেস স্টাডিতে ব্যস্ত, তো বেশ কিছু ইউনিভার্সিটি কোলাবোরেট করছে, বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসররা আমাদের সাথে কাজ করছে এগুলোকে পাবলিশ করা, যাতে করি মানুষের সহজ করে নিয়ে আসা। তারপরে আমি 2টা বই শেষ করেছি লেখা, এখনও অফিসিয়ালি পাবলিশ করি নাই, অনলাইনে পাবলিশ করা আছে। তারপরে আমার প্রতিটা বিশ্বভিত্তিক আমি বই লিখবো, যাতে করে এই বইগুলো আমাদের বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টরা ফলো করতে পারে। দ্যাটস মাই গোল ইনশাআল্লাহ। ওগুলো নিয়ে কাজ করছি আমরা, যেহেতু আমি ডাইরেক্ট পেশেন্ট দেখছি না, পেশেন্ট দেখতে হচ্ছে না, আমাদের ডাক্তাররাই পেশেন্ট দেখছে, আমার পেশেন্ট দেখতে হয় না, এটা একটা বড় শান্তি। সো আই ক্যান অর্গানাইজ মাই রিসার্চ অ্যান্ড থিংস, গেট টুগেদার। ওটাই আসল জায়গা। তারপরে এখন ওয়ার্ল্ড ওয়াইড যে গ্যাপটা আছে, আমার এই গ্যাপটা পূরণ করা। গ্যাপটা হচ্ছে যে একজন ডাক্তার যখন পেশেন্টকে বলে যে আপনি এই ওষুধটা খান, রোগ ভালো হবে না, পেশেন্টটা এখানে কিন্তু অর্ধেক মরে যায়। তো রোগ ভালো হবে না, তো আমি এটা নিয়ে খেয়ে কী করবো? না খেলে খেতে হবে, কিন্তু আপনাকে না খেলে কোনো উপায় নেই। না, আমরা বলি আপনি ওষুধগুলো খাবেন, কিন্তু এর পাশাপাশি আপনি ডায়েটটা চেঞ্জ করেন, রোগটা যে কারণে হয়েছে, আপনি এক্সারসাইজ করেন, আপনার যদি শরীরে কোনো নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে, সাপ্লিমেন্ট দিয়ে পূরণ করেন, এগুলো আল্লাহ আপনাকে পুরোপুরি মুক্ত করবে। এই যে এই মেসেজটা এভাবে দিতে না পারার সমস্যা। আমরা চাই যে কনভেনশনাল যে থেরাপিগুলো আছে তার পাশাপাশি যে যে ট্র্যাডিশনাল থেরাপিগুলো, যেমন যেটা চাইনিজ আকুপাংচার, ভেরি ভেরি পাওয়ারফুল, আমরা এগুলো ভুলে গিয়েছি। এই যে হোমিওপ্যাথিকটা অনেক ক্ষেত্রে কাজ করে, যদি আমি হোমিওপ্যাথিক পড়েছি আমাদের ন্যাচুরোপ্যাথিক ডিগ্রিতে, আমি প্র্যাকটিস করি না যদিও, হোমিওপ্যাথিটা কাজ করে ইন সার্টেন কেস, লট অফ কেসে কাজ করে। তারপরে ওজন থেরাপি এক নিউ ইনভেনশন, সো পাওয়ারফুল। হ্যাঁ, তারপর হচ্ছে স্টেম সেল থেরাপিটাকে মানুষের যেটা অসাধ্যকে সাধন করতে পারে। একটা মানুষ কিডনি শেষ হয়ে যাচ্ছে, ইট ক্যান রিগ্রো দ্য কিডনি সেল। স্টেম সেল থেরাপি, একটা মানুষ অটিজম ভালো হচ্ছে না, এখন এটা নিয়ে অনেক স্ক্যাম আছে, অনেকে স্টেম সেলটা পুরোপুরি বানাতে পারে না, বা এটার কোয়ালিটি মেনটেন করতে পারে না, এটার নাম্বারিং ক্যালকুলেশন কাউন্টিং করতে পারে, স্ক্যাম আছে আর কি। যদি সঠিক স্টেম সেল থেরাপি পাওয়া যায়, একটা মানুষের অটিজম থেকে পুরো ভালো হওয়া সম্ভব, আমাদের পেশেন্টের তার এক্সাম্পল। তো এই যে অসাধ্যগুলো সাধন করা একটা জিনিস, আর যে গ্যাপটা আছে এই গ্যাপটা পূরণ করা, ডাক্তাররা যেন কমপ্লিট ইন্টিগ্রেটেড ট্রিটমেন্টটা দেয়, যেন ফাংশনাল মেডিসিনটা বুঝে, যে রোগটা কি ফাংশনাল হিসেবে বোঝা। দ্যাটস মাই গোল। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার দিকে তাকিয়ে আছি আমরা, যে আপনি তো আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ উদ্যোগ তৈরি করেছেন। এই লক্ষ লক্ষ যদি উদ্যোগ নেই, যে বাংলাদেশের মানুষের কাছে আমরা সঠিক খাবার, সঠিক চিকিৎসা এবং অত্যাধুনিক যে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচের চিকিৎসাগুলোর দিকে আমরা
মানুষকে এনকারেজ করি, মোটিভেট করি, আমরা বিভিন্ন ধরনের অফিস করি। আমি কিন্তু কিছু ওন করি না, অফিস কিন্তু ডিফারেন্ট পার্সন, আমি কিন্তু ওন করি, আমি তোকে এম্পাওয়ার করি। ওকে, আমি আপনার লোকজনকে আমি এম্পাওয়ার করবো যারা এখানে করতে চায়। I will never be owner. I'm just clear Yeah, on I that. understood, Everyone understood. watching, you know. Understood. So that people can grow, people can help the community, and we can build a healthy world. যেটা বলেছেন যে সুস্থ মানুষ না হলে সুস্থ কোনো কাজ আসবে না। কোনো কিছু করতে আপনি সফল হয়ে কোনো লাভ নাই, সফলের ভোগ জীবনে করতে পারবেন না। যা আয়োজন করে সব শেষ করে খালি হাতে যেতে হবে, ডাক্তারের পিছনে এবং মৃত্যুটা হবে জীবনে অসহায় মৃত্যু না। আপনি সুন্দর মৃত্যুবরণ করুন, আপনি সুস্বাস্থ্য, আপনি জীবনে সেই দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, দ্যাট শুড বি ইউর পারপাস। এখন তো উল্টা হয়ে গেছে, বয়স চলে গেছে, মেনে নি, যার ডায়াবেটিস মেনে নিয়ে ব্লাড প্রেশার বাড়ছে স্বাভাবিক মনে করে নিচ্ছে, কিডনি রোগ হয়েছে, আমার বাবার ক্যান্সার ছিল, আমার ক্যান্সার হবে। দ্যাটস নট হাউ ইট ইজ। ইউ ক্যান কন্ট্রোল ইউর বডি। অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় আমাদের সকল দর্শকের একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে এই মুহূর্তে যে আপনাকে কিভাবে বা আপনার সার্ভিসটা কিভাবে, সেবাটা কিভাবে নিতে পারবে। আমার সেবাটা হচ্ছে যে আমাদের সেন্টার যেগুলো আছে, লন্ডনে আছে, নিউ ইয়র্কে তো আলহামদুলিল্লাহ অনেক বড় সেন্টার আছে, আর আমার যে টেক্সাস আমি আছি, আর বাংলাদেশে মিরপুরে, সিলেটে এবং আরও হচ্ছে ধানমন্ডিতে একটা বড় হসপিটাল আছে আমাদের আলহামদুলিল্লাহ। এখানে লক্ষ লক্ষ মানুষ সেবা নিচ্ছে। আর সারা ওয়ার্ল্ড থেকে আমাদের আমেরিকান ক্লিনিকে টেক্সাসে আমাদের নাম্বার আছে, ফোন নাম্বার আছে। ওই ফোন নাম্বার আমার প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে। আমার নাম দিয়ে সার্চ করলে ভিডিও পেয়ে যাবে, টেক্সাস ওই নাম্বার পাবে। সারা ওয়ার্ল্ড থেকে যেখান থেকে কল দেখ তারা ডাক্তার স্কেডিউল করবে। ডক্টরদেরকে সবাইকে আমি ট্রেন করেছি। আর যারা ইংলিশ, তারা ইংলিশে, আমেরিকান ডক্টর যারা, তারাও আমার ট্রেন, তারাও ইংলিশে স্কেডিউল করবে। তো চিকিৎসা পাবে, কনসালটেশনও পাবে, এবং সারা ওয়ার্ল্ডে আমরা আমাদের সাপ্লিমেন্ট, ন্যাচারাল মেডিসিনের ডেলিভারি দিই সারা ওয়ার্ল্ডেই। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আমরা সর্বোচ্চ করার জন্য। বাকিটা উইথ আল্লাহস হেল্প। অ্যান্ড স্টেম সেল থেরাপিতেও আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছি। সারা ওয়ার্ল্ড থেকে আমাদের নিউ ইয়র্কে আসছে, স্টেম সেলের বড় সেন্টার নিউ ইয়র্কেই, ম্যানহাটানে, ফিফথ অ্যাভিনিউতেই, ওখানে মানুষজন বেশিরভাগ আসছে আর কি। অ্যাবসলিউটলি। অ্যাকচুয়ালি স্রোতের বিপরীতে কাজ করার মতো সাহস, এটাও কিন্তু একটা বিরাট গাটস। আলহামদুলিল্লাহ, আপনি সেই গাটসটা নিয়েছেন এবং আপনি বলেছেন যে ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আপনাদের কোনো কনফ্লিক্ট নাই। তারা তাদেরটা করুক, আমাকে যদি বিশ্বাস করো তোমরা আমারটা নাও, আপনারটা নেই। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। হ্যাঁ, কমপ্লিমেন্টারি। এবং আমাদের নেওয়ার পাশাপাশি কিন্তু তারা ওইটাও নিচ্ছে কিন্তু। অ্যাবসলিউটলি। আর আমাদের ডাক্তাররা সবাই কিন্তু মেডিকেল ডক্টর আমাদের ক্লিনিকে বেশিরভাগই। তো মেডিকেল ডক্টররাই তো আমাদের ট্রিটমেন্টটা দিচ্ছে, এবং তারা মেডিসিনের পাশাপাশি এই ইন্ডিকেটিভ অ্যাপ্রোচটা মানুষকে ট্রেন করছে। দ্যাটস দ্য ডিফারেন্স। কনফ্লিক্টের তো সুযোগ নাই। অসাধারণ। লাস্ট একদম শেষে আপনি যদি কিছু বলতে চান সবার উদ্দেশ্যে। বলবো এটাই যে আসলে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে যে একটা উদ্দেশ্য দিয়ে। আমরা জানি আমরা খলিফাতুল্লাহ, তাই না? তো এই যে যারা অন্য ধর্মে আছেন, আই রেসপেক্ট অল রিলিজন। বিং লং টাইম ইন ইউএস, আই লার্ন হাউ টু রেসপেক্ট অল রিলিজন, তাই না? তো ডোন্ট থিঙ্ক আই এম অনলি মুসলিম বিকজ অফ মুসলিম, নো, আই রেসপেক্ট অল রিলিজন। স্পেশালি আমাদের মুসলিম ধর্মের কথা যদি বলি, আমাদের ধর্মে বলা আছে কি যে আল্লাহ বানিয়েছে আমাদেরকে টু সার্ভ দ্য ওয়ার্ল্ড, টু বি খলিফা, টু বি এক্সাম্পল অ্যান্ড মডেল অফ দ্য ওয়ার্ল্ড। এখন আমরা যদি নিজে মডেল হতে পারি, দেন আমরা মানুষকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছে, উদয়রা সাবিলি রব্বিকা, আমরা মানুষকে সত্যতা রাখতে পারবো। নিজে ভালো হই, নিজে সুস্থ হই, মানুষকে সঠিক পথে ডাকি, মানুষকে ভালো পথে ডাকি, মানুষকে গাইড করি। দ্যাট শুড বি আওয়ার লাইফ মোটো। এবং এটা করতে গিয়ে নিজের ডায়েট, নিজেকে স্বাস্থ্যকে ঠিক করতে হবে। এবং আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে দেখুন, আমরা যদি এটা করতে পারি তাহলে অ্যাজ এ মুসলিম আই উইল বি দ্য মডেল। এটার মেডিকেল দাওয়া, আমরা তো মুসলিম ধর্মে একটা দাওয়ার একটা বিধান আছে যে অন্য ধর্মে নেই। তো মুসলিমরা কিন্তু আজকে যে জ্ঞান বিজ্ঞান মুসলিমরা কিন্তু বানিয়েছে, মেডিকেল সায়েন্স, ইবনে সিনা, জাবের ইবনে হাইয়ান, মুসলিমরা কিন্তু আজকে সায়েন্স এবং মেডিকেল আবিষ্কারক। আর মুসলিমরা বেশি অসুস্থ। আপনি গালফ আরব কান্ট্রিতে সবচেয়ে বেশি ডায়াবেটিক পেশেন্ট। কেন? এটা কেন হলো? আমরা মুসলিম মডেল, উই হ্যাভ এ কিতাব, উই হ্যাভ এ বুক, উই হ্যাভ এ নলেজ। তো আমরা যদি আমাদের এই শেষ সত্য ধরে রাখতে চাই যে মুসলিম ইজ এ মডেল, তাহলে আমরা আল্লাহর জন্য পাঠিয়েছি যে আল্লাহ যেটা বলেছে যে তোমরা পরিপূর্ণভাবে ধর্মের মধ্যে দাখিল হও। কিন্তু আমরা আমাদের আলেমরাই বলছে না, সেখানে আমাদের আলেমরাই মসজিদে বলছে না যে আপনারা, আলেমরাই কিন্তু আগে সিঙ্গারা সমোসা মেরে আসছে। তো এই বিশাল জগৎটাকে যদি আমরা হেল্প না করি, আমরা আল্লাহ যেটা বলেছেন যে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, সেটা হতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দেখ। আপনি যদি ভালো খাবার না খান, আপনি তাহাজ্জুদ করতে পারবেন না, আপনি ফজর উঠতে পারবেন না, আপনি ঘুমাইতে পারেন না, ফজরে কিভাবে উঠবেন? তো আমরা যদি ভালো মুসলিম হতে চাই, ভালো সিটিজেন হতে চাই, ভালো বাবা হতে চাই, ভালো মানে একজন
আপার হ্যান্ড হতে চাই, উদ্যোক্তা হতে চাই, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার সেলফ। দ্যাটস অল আই ক্যান। ডেফিনেটলি টেক কেয়ার আওয়ারসেলফ, এর কোনো বিকল্প নাই। আরেকটা কথা বলি যে আজকে তো আমরা আমরা ডিসকাশনে বসে তো আমরা অনেক কথা বলতে পারিনি। প্রত্যেকটা রোগভিত্তিক, বিষভিত্তিক ডায়েট সলিউশন আছে আমার ইউটিউব, ফেসবুকে। আমার ডায়াবেটিসের উপরে 100 ভিডিও আছে, অটিজমের উপরে আমার প্রায় 50টা ভিডিও আছে। এগুলো ফলো করলে মানুষ জানতে পারবে কী করতে হবে, ইনশাআল্লাহ। ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। জাযাকাল্লাহ খাইর। শুনলেন আপনারা আমাদের ডক্টর মজিবুল হকের কথা। আমার আসলে মূল উদ্দেশ্য ছিল যে আমরা যাতে একটু সচেতন হই, আমরা যারা কাজ করি অনেক, তো আমরা যাতে একটু সচেতন হই এবং আমরা নিজের শরীরের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে অনেক কেয়ারফুল থাকি। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনি কাজ করতে পারবেন এবং এগিয়ে যাওয়ার জন্য আপনার খুব সহজ হবে। সো আমি অনুরোধ করব আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা, আমি যেটা সবসময় বলি, আপনার লাইফস্টাইল, আপনার হাঁটা চলা, খাওয়া দাওয়া, সেটা থেকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা ডেফিনেটলি একটা সুন্দর জীবন পাবো। আর আপনি অনেক সফল হলেন, অনেক কিছু করলেন, অনেক টাকা পয়সা করলেন, কিন্তু আপনি যদি সুস্থ না থাকেন আপনার জীবনে সফলতাটা তো ভোগই করতে পারবেন না। হ্যাঁ, সেইটাকে ভোগ করার জন্য, সেই আনন্দকে, খুশিকে বিলিয়ে দেওয়ার জন্য আমাদের সুস্থ থাকতে হবে। আমি নিজেও খুব একটা ডিসিপ্লিন মেনে চলি নাই অনেক বছর, যার কারণে আমি এখন সাফার করছি, বাট আমি এখন অনেক সচেতন এবং আমি চেষ্টা করি খাবার দাবার এবং চলাফেরায় যথেষ্ট পরিবর্তন এনেছি, কারণ সুস্থ থাকার কোনো বিকল্প নাই। আর আমরা তখনই এটা বুঝতে পারি যে বিকল্প নাই, এই কথাটা আমরা তখন বুঝতে পারি যখন আমরা অসুস্থ হই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। এটা